ইসরায়েলি অবরোধে গাজায় তীব্র খাদ্য সংকট, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের। গত 24 ঘন্টায় আরও 72 ফিলিস্তিনিকে হত্যা। নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত 115, নিখোঁজ অনেকে। পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, ভেঙে গেছে নাইজার রাজ্যের গুরুত্বপূর্ণ বাঁধ। মার্কিন প্রশাসন থেকে ইলন মাস্ককে বিদায় জানালেন ট্রাম্প। সরকারি কার্যক্রমে মাস্ক পরোক্ষভাবে যুক্ত থাকার ঘোষণা দেন। এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী ভর্তিতে কড়াকড়ি আরোপ করায় বিকল্প খুঁজছেন উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গাজায় ত্রাণ সরবরাহে বাধা ও প্রতিনিয়ত হামলায় মৃত্যুর দিন গুনছে লাখ লাখ মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার দাবি, ইসরায়েলের কারণেই গাজার মানুষেরা অনাহারে থাকতে বাধ্য হচ্ছে। এদিকে খাদ্যের তীব্র সংকটে এবার পুরো গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এরই মাঝে গেল 24 ঘন্টায় গাজা উপত্যকায় 72 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে আহত হয়েছে আরও 278 জন। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ ও ত্রাণ আটকে দিয়ে সাধারণ মানুষকে জোর করে অনাহারে রাখছে ইসরায়েল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। তিনি বলেন, ইসরায়েলের কারণেই গাজার মানুষেরা অনাহারে থাকতে বাধ্য হচ্ছেন। এ কারণেই গাজা প্রসঙ্গে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও বদলাচ্ছে। জাতিসংঘের এই কর্মকর্তা জানান, খাদ্য সহায়তা বন্ধ করে ফিলিস্তিনিদের অনাহারে মেরে ফেলে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল সরকার। তাই ইতিহাসই এই হত্যাকাণ্ডের বিচার করবে বলে হুঁশিয়ারি দেন টম। তীব্র অনাহারের মধ্যেও গাজায় সামান্য কিছু ত্রাণ ছাড়া বাকি সব সহায়তাই আটকে দিচ্ছে ইসরায়েল। এছাড়া কোনো তৈরি খাবারও প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। এর ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজার শতভাগ মানুষ। জাতিসংঘের মানবিক সমন্বয় বিভাগের মুখপাত্র জেন্স লার্কে জানান, 900 ত্রাণবাহী ট্রাকের মধ্যে শুধু সীমান্ত পর্যন্ত আসার অনুমতি পেয়েছে 600 ট্রাক। তবে ইসরায়েলি বাধার মুখে সেগুলো গাজাবাসীর কাছে পৌঁছাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সংস্থাটি বলছে, ইসরায়েলি হামলা ও অভিযানের মুখে অঞ্চলটিতে নিরাপদে ত্রাণ পরিবহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোকে গাজায় ত্রাণবহর পাঠানোর আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, অবরোধ ভেঙে ফেলা এবং গাজায় ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানায় সংগঠনটি। ইসরায়েলি অবরোধের ফলে গেল 3 মাস ধরে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রবেশ বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চাপে পড়ে কিছুটা সাহায্য প্রবেশের অনুমতি দিলেও এতে কোনো অভাবই মিটছে না অসহায় ফিলিস্তিনিদের। বিনিয়ামিন, আরটিভি। নাইজেরিয়ার নাইজার রাজ্যে ভয়াবহ বন্যায় অন্তত 115 জন নিহত হয়েছে। বন্যার পানিতে শত শত মানুষ ভেসে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে উদ্ধার কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা যায়, নাইজারের মোকওয়া জেলায় গত বুধবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কয়েক ঘন্টা ধরে চলা বৃষ্টিপাতের ঘটনায় শহরটির একটি গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে বন্যা সৃষ্টি হয়। পানির স্রোতে ভেসে গেছে অঞ্চলটির অসংখ্য ঘরবাড়ি। এদিকে বন্যা দুর্গত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা। পাকিস্তানে এক সপ্তাহ ধরে চলা ঝড় ও বৃষ্টিপাতের ঘটনায় বিভিন্ন স্থানে অন্তত 32 জন নিহত হয়েছে। আহত হয়েছে 150 জনেরও বেশি। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বরাতে গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। জানা যায়, নিহতদের বেশিরভাগই দেয়াল কিংবা ছাদ ধসে প্রাণ হারিয়েছে। এদিকে শনিবার পর্যন্ত পাকিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে বিবৃতি দিয়েছে আবহাওয়া দপ্তর। এর আগে চলতি মাসের 20 মে পর্যন্ত পাকিস্তানের তীব্র তাপপ্রবাহ বিরাজ ছিল। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে একটি প্রাকৃতিক পাথরের খনি ধসের ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 6 জন। তাদের উদ্ধারে কর্তৃপক্ষের কাজ চলমান বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
জানা যায় শুক্রবার দেশটির স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে 12 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। এদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার ওভাল অফিসে ধনকুবের ইলন মাস্ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি দক্ষতা বিভাগ DOGE থেকে মাস্ক বিদায় নিলেও পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত থাকবেন বলে এ সময় জানান ট্রাম্প। তিনি আরও জানান, ইলন মাস্ক চলে গেলেও সরকারি দক্ষতা বিভাগের কাজ চলমান থাকবে। পাশাপাশি হোয়াইট হাউসের যে কোনো উদ্যোগে মাস্ক প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় মাস্কও সরকারি কার্যক্রমে পরোক্ষভাবে যুক্ত থাকার ঘোষণা দেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো ও কর্মী ছাঁটাইয়ের জন্য সরকারি দক্ষতা বিভাগ গঠন করেছিল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক বাড়িয়ে 50% করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে এটি কার্যকর করার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে খাতে আমদানির উপর 25% শুল্ক ধার্য ছিল। এক সমাবেশে ট্রাম্প বলেন, তার এই পদক্ষেপের ফলে স্থানীয় স্টিল ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে, সেই সাথে বাড়বে জাতীয় সরবরাহ। এতে চীনের ওপর নির্ভরতা কমবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে জাপানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্টিল উৎপাদন খাতে আরও $14 বিলিয়ন বিনিয়োগ করবে ওয়াশিংটন। চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে কড়াকড়ি আরোপ করায় বিকল্প খুঁজছেন উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা। বিশেষজ্ঞদের অভিমত, পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে হংকং, মালয়েশিয়া ও জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ঝুঁকবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ফলে একদিকে যেমন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরতা কমবে, পাশাপাশি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগে সমৃদ্ধ হবে দেশগুলোর অর্থনীতি। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার আবেদন সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। আর এতেই দেশটিতে পড়তে চাওয়া বিদেশি শিক্ষার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেকেই বিকল্প খোঁজা শুরু করেছেন। সেই হিসাবে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে থাকলেও এগুলোতেও রয়েছে কড়াকড়ির বাধা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো এই দেশগুলোর সরকারও বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে অনুসরণ করছে সীমিত নীতি। তাই যুক্তরাষ্ট্রের বিকল্প হিসাবে কোন দেশকে বেছে নেবে শিক্ষার্থীরা, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। এ বিষয়ে আশার কথা শুনিয়েছে হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি জানান, মার্কিন নীতির কারণে যেসব শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছেন তাদেরকে স্বাগত জানাবে হংকং। তিনি আরও জানান, হংকংয়ে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের সহায়তা করবে দেশটির সরকার। শিক্ষার্থীদের জন্য আরেকটি বিকল্প হতে পারে ইউরোপের দেশ জার্মানি। দেশটির একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের তথ্য মতে চলতি বছর 4 লক্ষেরও বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেবে জার্মান সরকার। থাকছে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার বাইরে কাজ করার সুবর্ণ সুযোগ। দেশটি শিক্ষার্থীদের সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি ইতোমধ্যে প্রদান করেছে। এদিকে মালয়েশিয়ার সানওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নতুন করে বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। ইউরোপের দেশ হিসাবে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোও থাকতে পারে শিক্ষার্থীদের পছন্দের তালিকায়। বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহকারী সংস্থা ওপেন ডোরসের তথ্য মতে 2023-24 শিক্ষাবর্ষে 210টিরও বেশি দেশের প্রায় 11 লাখ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য গমন করে। বিশেষজ্ঞদের অভিমত, ট্রাম্প সরকার বিদেশি শিক্ষার্থীদের থেকে মুখ ফিরিয়ে নেয় এটি বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাবনার নতুন সুযোগ তৈরি করবে। অর্ণব প্রসাদ, RTV। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।